এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। উঠে বসতে চাইলে মাথা সেলাইয়ের টান লাগলো। চোখ বন্ধ করে আবার ঠিকভাবে শুয়ে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলো। সকাল সকাল ঘুম থেকে উঠে চোখ মেলতেই মাথার পাশে আশ্চর্য এক জিনিস দেখলো। জিনিস বললে ভুল হবে, মানবী দেখলো। চক্ষু ছানা বড়া করে আশপাশটা তাকিয়ে ডান হাত দিয়ে চোখ কচলে আবার তাকিয়ে দেখলো ভুল দেখছে। দেখেনি, খাটে বসে পেছনে পিঠ দিয়ে ফল কাটছে এই মেয়ে, সাথে পাউরুটিতে মেয়োনিজ লাগাচ্ছে। নাস্তা রেডি করছে কেন এই মেয়ে? গুড মর্নিং। এতেজা এখনো নিশ্চুপ তাকিয়ে আছে। রুষা মিষ্টি হাসি দিয়ে ওর দিকে ফিরে বসলো। খাটে নিচ থেকেই বলল, উঠতে পারবি না কি ধরবো? ফ্রেশ হয়ে নাস্তা করতে হবে, ঔষধ আছে? এতেজা নিষ্পলক তাকিয়ে অনেক কিছু ভাবছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়িতে 10টা। এত বেলা কখন হলো টেরই পেল না। এর মধ্যে ঈশা ও রুমে ঢুকলো। ঈশা এবং রুষা মিলে ধরে ইতিজাকে বসালো। একটা মগে করে পানি এনে ঈশা ইতিজার হাতে মুখ ধুইয়ে দিল। খাটের হেডবোর্ডে বালিশ দিল। ইতিজা হেলান দিয়ে বসলো। ঈশা কর্ন স্যুপ ভাইকে খাইয়ে দিল। কিছুক্ষণ পরপর নীলা এসে ছেলের খোঁজ নিচ্ছে। আকস্মিক রুমের দরজা দিয়ে হন্তদন্ত হয়ে সুমাইয়া প্রবেশ করলো। সুমাইয়াকে দেখে ইতিজা যত না অবাক হলো, এর চেয়ে বেশি হতবাক রুষা। সুমাইয়া এখানে কি করছে তা ভেবেই বিস্মিত চমকিত। নীলা সুমাইয়ার পেছন পেছন রুমে প্রবেশ করলো। সকলের কাছে এই ব্যাপারটা অত্যন্ত আশ্চর্যের। সরাসরি খাটে বসে সুমাইয়া বলল, তোমার শরীর কেমন ইর্তিজা? ইর্তিজা প্রবল বিরক্ত নিয়ে তাকিয়ে আছে সুমাইয়ার দিকে। রুষা কিছুটা রুড গলায় বলল, এখানে কি করো আপু? তুই কি করিস? ও মা, আমার বন্ধু, আমি কি করি মানে? তাহলে আমার বন্ধুর চেয়ে বেশি। ইর্তিজা হাতের ইশারায় রুষাকে থামতে বলে সুমাইয়ার দিকে ফিরে বলল, এখানে কি আপনার? কাল আপনাকে এত করে বললাম যে আপনি যা চাচ্ছেন তা অসম্ভব। এটা কি কানে যায়নি নাকি আবার বলতে হবে? সুমাইয়া প্রচন্ড অপমানিত বোধ করলো। খেপে গিয়ে বলে, তোমার জীবনে কোনো নারী নেই তোমার মা বোন ছাড়া। তুমি কাল মিথ্যা বলেছ আমাকে। আর বাকি রইল বান্ধবীরা, সামিরা, কাইফা এবং রুষা তো তোমার বোনের। বেরিয়ে যান আমার চোখের সামনে থেকে, সাইকো মহিলা। এই বাংলা কথা বুঝেন না? হ্যাংলার মতো এই সাত সকালে একজনের বাসায় আসতে লজ্জা করলো না? আপনার জন্য নিজেকে ইনসিকিউর লাগছে। অ্যাডাম টিজিং শুরু করলেন নাকি? সুমাইয়া রেগে গিয়ে দাঁড়িয়ে রুষার দিকে ইঙ্গিত দিয়ে বলে, তোর বন্ধুকে বোঝা রুষা, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি সুইসাইড করবো ওকে না পেলে। ইতিজা চোখ বড় বড় করে ধুচ্ছাই করে বলল, যান যান, দু একটা আবর্জনা কমবে। বেহায়া মহিলা। বলেছি না একবার আমি অন্য কাউকে ভালোবাসি? কথা কানে যায় না। বেরিয়ে যান। সুমাইয়া গজগজ করতে করতে বেরিয়ে গেলেও রুমের মধ্যে থাকা প্রতিটি মানুষ বিস্মিত। নীলার পেছনে জড়িয়ে এসে দাঁড়িয়েছে। চাকরি থেকে ছুটি নিয়েছে। বাসা থেকে বের হলেই শরীর খারাপ লাগে। 6 মাস চলছে। এই রুম থেকে চেঁচামেচির আওয়াজ শুনে এখানে এসে শুনে ইর্তিজা কাউকে ভালোবাসে। নীলা হতভম্ব হয়ে প্রশ্ন ছুড়ল, আব্বা, কারে ভালোবাসিস? ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছে। রুষাও অন্য চোখে তাকাচ্ছে। ইশরা তো মুখেই হয় বন্ধ করছে না। জড়িত চোখে মুখে বিস্ময়। পরিস্থিতি সামলাতে বলল, হ্যাঁ বন্ধ করিসু। আর মা, আমি তো পাগল ছাগল মেয়েটাকে তাড়াতে এসব বলেছি। সিরিয়াস হয়েও না তো। আমি কাউকে ভালোবাসলে তোমরা জানতে। মেয়েটা রুষার কাজিন। রুষার সাথে একটু কথা আছে। তোমরা যাও এখন। সবাই মনে হলো হাঁপ ছেড়ে বাঁচলো। যে যার যার মতো বেরিয়ে গেল। ইতিজা ব্রেডে একটা কামড় দিল। রুষার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ভালো আছিস? রুষা উপর নিচ মাথা নাড়ল। ইতিজা পুনরায় প্রশ্ন করলো, ভয় পেয়েছিলি গতকাল? রুষা পুনরায় উপর নিচ মাথা নাড়ল। প্রসঙ্গ পাল্টে ইতিজা জিজ্ঞেস করলো, পরীক্ষা তো ভালো হয়েছে আশা করি। কোচিং কই করবি? রুষা ভেবে বলল, রেডি নাতে তুই?
ভাবছিলাম রেটিনায় করব, কিন্তু তোর মুখোমুখি হতে বারণ করেছিস। ওখানে গেলে তো তোর সাথে দেখা হবে। সমস্যা নেই, ছেলে মেয়ে আলাদা রেটিনাতে। ইতিজা অবাক হয়ে দেখলো রুষাকে। ঈষৎ হেসে বলে, আরে রুষা, তাও এটাই বুঝালি যে তোর মুখোমুখি যেন না হই। মানে ছেলে মেয়ে একসাথে হলে বলতি না ভর্তি হতে। এটা কখন বললাম? এনিওয়ে, ওই পাগল সুমাইয়া টুমাইয়াকে বুঝাবি, পাগলামি করছে। কথা বলতে গেলি কেন তুই? সব দোষ কি ওর? সবই ওর দোষ। কোনোভাবে থামাতে পারিনি, তাই যেন ডিস্টার্ব না হয় শুধু মেসেজ করলে রিপ্লাই করতাম। একদিন দেখা করেছিলাম, বলেছিল তোর ব্যাপারে ইম্পর্টেন্ট কথা আছে। তা কি কথা বললো শুনি? বাদ দে, ফালতু মহিলা, যা তা বলেছে। কোথা থেকে নাকি শুনেছে তোর সাথে আমার ঝগড়া হয়েছে, তাই আমার মন খারাপ। আমার মন ভালো করতে তোর নামে বদনাম করলো। রুষা হাসে। ইতিজা রুষার হাসি দেখে চোখ ফিরিয়ে নেয়। নিষিদ্ধ জিনিসের প্রতি মায়া না থাকাটাই ভালো। রুষার দিকে তাকিয়ে বলল, রুষা বলে ডাকিস কেন? রুকসার মন থেকে ডাকতাম। এখন তোকে মন পরিবর্তনের চেষ্টায় আছি, তাই সব কিছুতেই পরিবর্তন আনার ক্ষুদ্র চেষ্টা। রুষা উঠে দাঁড়ায়, দরজার দিকে এগিয়ে যায়। ইতিজা পুনরায় বলল, রুষা। পেছন ফিরে রুষা। ইতিজা থেমে বলল, ধন্যবাদ আসার জন্য। না আসলে হয়তো মাথার আঘাতের তুলনায় বুকের আঘাতটা প্রবলভাবে তীব্র রূপ ধারণ করত। আমি রুকসারে মায়ায় যত্নে অভ্যস্ত ছিলাম, হঠাৎ করে তো অভ্যাস বদলানো যায় না। রুষা ঘুরে দরজার দিকে বেরিয়ে গেল। পেছন ফিরে তাকালেই শুধু কষ্ট। হয়তো ইতিজা জানেও না কেন রুষা এত রিয়েক্ট করেছে সব কিছুতেই। রুকাইয়ার সামনে মাসে বিয়ের অনুষ্ঠান। কানাডা থেকে ওদের মামাতো ভাই জায়েদ আসবে। 1 বছর আগেই কাবিন হয়েছিল। বড় মামার বড্ড সাধ ছিল রুকাইয়াকে ছেলের বউ করবে। তার দেখা দেখি এখন ফুপুও সেই সাধ হয়েছে। বাবা মা দুজনেই রাজি। রুকাইয়ার বিয়ের পর রুষার কাবিন পরিয়ে রাখবে। পড়াশোনার বাবার কাছে থেকেই করবে। ফুপুর একমাত্র ছেলে রায়ান মাস্টার শেষ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছে। বাবা কিছুতেই চায় না 2 মেয়ে অপরিচিত কারো কাছে দিতে, তাই পরিবারের লোকজনদের কাছে থেকে পাওয়া প্রপোজালগুলো গ্রহণ করে নিল। ছেলে দুটো নিজেদের চোখের সামনে বড় হয়েছে। রুষাকে জিজ্ঞেস করেছিল, রুষাও 2 মাস আগে মত দিয়েছে বাবা যা ভালো বুঝবে করবে। কিন্তু আজ বড় আফসোস হচ্ছে, একটু কি সময় নিতে পারতো না? নিজের অনুভূতিগুলো বুঝে ওঠার তো সময় পেল না। ভাবতে ভাবতে ইতিজাদের বাসা থেকে নিজের বাসায় চলে আসলো। হয়তো এটাই ভবিষ্যৎ, মেনে নিতেই হবে। হাসপাতালের করিডোরে ছোট্ট পুতুলটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সায়েম। চোখ দিয়ে বেয়ে পড়ছে অশ্রু। এই খুশি কাউকে বোঝানো যাবে না। বিয়ে করবে না বলে বিদেশি ছেলেটা বিয়ে করে সংসারী হলো। কন্যা সন্তানের জনক হলো। জসিম সাহেব সায়েমের কাঁধে হাত রাখতে পেছন ফিরে দেখে ভাই সমতুল্য দুলা ভাইকে। এই লোকটা সবসময় ছায়ার মতোই ছিল সায়েমের পাশে। পুরো পরিবার যখন জরিকে মেনে নিতে রাজি হচ্ছিল না, কাউকে বুঝতে না দিয়ে জসিম সাহেব একাই পুরো ব্যাপারটা ম্যানেজ করে ফেলেছিলেন। বাবার পরে মাথার উপর বটবৃক্ষ হিসেবে থাকে ভাইরা, কিন্তু সায়েমের বটবৃক্ষ ছিল মেজো দুলা ভাই। জসিম সাহেবের দিকে ফিরে পড়ল, দুলা ভাই, আমার পুতুল দেখেন, ও কি সুন্দর, মাশাআল্লাহ, ওর মায়ের মতো। জসিম সাহেব কোলে নিলেন ছোট্ট পুতুলটাকে, বুকে আগলে ধরেই বললেন, আমার আর একটা মা, ইসরার মতো এই মাটাও আমার ঘর আলো করবে। সায়েম মুগ্ধ হয়ে দেখে দুলা ভাইকে। এই লোকটা বউয়ের ভাইকে নিজের ভাইয়ের মতো সন্তানের মতো আগলে রেখেছে। কিভাবে সায়েমের মেয়েকে আদর যত্নে বলছে, মা ডাকছে। আজ হয়তো সায়েমের বাবা বেঁচে থাকলে ছেলের মাথায় এভাবেই হাত রেখে বিপদে আগলে রাখতেন। লেকপাড়ে বাসা হওয়ায় এই এক সুবিধা, মন খারাপ হলেই চলে আসা যায়। গত কয়েক মাসে নিজেকে অনেকটাই সামলেছে ইর্তিজা। কোচিংয়ে ভর্তি হয়েছে রোটেটারি অন্য ব্রাঞ্চে। দুজনই দুজনকে এড়িয়ে চলছে। এরই মাঝে মেডিকেলের ভর্তি পরীক্ষাও হয়ে গেল। গত পরশু বিকেলে রুষার বাবা মা এসে রুকাইয়ার বিয়ের দাওয়াত দিয়ে গেল। আগামী শুক্রবার রুকাইয়ার বিয়ের প্রোগ্রাম। বুধবার রুষার ছোট্ট করে একটা কাবিনের অনুষ্ঠান রেখেছে। ইর্তিজাকে বলল বাড়ির ছেলে হিসাবে 2 বোনের বিয়ের সমস্ত কাজ সামলাতে।
ইর্তিজা হেসে সমর্থন জানিয়ে স্থান ত্যাগ করলো। বুকের ভেতর চিনচিন ব্যথা করছে, নিজেও বুঝতে পারছে অল্প বয়সী আবেগ হয়তো। এই বয়সটা ভীষণ ভয়ঙ্কর, সামলাতে পারলেই অনেক কিছু, আর না সামলাতে পারলেই সর্বনাশ। আজ শনিবার, ইর্তিজা ভাবলেও থাক, রাগ দুঃখ অভিমান ভুলে রুষার পাশাপাশি থাকি। হয়তো নিজেও এই পরিস্থিতির শিকার। ও সেদিন রাতে ফোন দিয়ে অনেক কেঁদেছিল, বিয়ে করতে চায় না বলে, আরো কয়েকদিন নিজের স্বাধীনতাটাকে উপভোগ করতে চায়। এসব ভাবতে ভাবতে রুষার বাসার পথ ধরল, সাথে অন্যদেরও ফোন দিল। মিনিট 10 মাথায় রুষার বাসায় হাজির। বাড়ির দরজা খোলা, পা টিপে ইর্তিজা বাসায় ঢুকলো। ড্রয়িং রুমে রুষার কাজিনদের মুখোমুখি হলো, অনুপস্থিত শুধু সুমাইয়া। এরও একটা বিশেষ কারণ আছে। হঠাৎ করেই সুমাইয়ার আচরণে বেশ পরিবর্তন লক্ষ্য করলো ইর্তিজা এবং রুষা। রাতারাতি ইর্তিজাকে ভুলে গেল, সেই দিনের পর আর জ্বালাতনও করেনি। ভদ্র শান্ত একটা মেয়ে হিসেবে নিজেকে সকলের সামনে প্রমাণ করল। ইর্তিজা রুষার কাজিনদের ছোটকাল থেকেই চেনে। সাম্য এগিয়ে এসে হ্যান্ডশেক করলো, এরই মাঝে নতুন দুজন সদস্যকেও পেল। সাম্য ইর্তিজারের হাত ধরে টেনে নিয়ে গেল তার সামনে, উচ্ছ্বাস নিয়ে বলল, জায়েদ ভাই, ও ইর্তিজা রোশার বেস্ট ফ্রেন্ড। জায়েদ হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। ইর্তিজা এর আগেও দেখেছে একবার জায়েদকে রুষার ফোনে। ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, তাই দেখা হওয়ার সুযোগই ছিল না। জায়েদের সাথে অল্প কয়েকটা কথা বললেই ইর্তিজার মনে হলো মানুষটা ভালোই রসিক। জায়েদ হেসে ইর্তিজাকে বলল, তা শালাবাবু বিয়ে কবে করছেন? দেখতে তো মাশাল্লাহ সেই, মেয়ে দেখবো নাকি? ইর্তিজা হতভম্ব হয়ে হেসে উঠল। কি বলে এলো, এই বয়সে কেউ বিয়ে করে নাকি? প্রতিউত্তর করল, ভাইয়া কি বলেন, এই বয়সে কেউ বিয়ে করে? অনেকে তো ভাবে এটা আমার ফিডার খাওয়ার বয়স। কথাটা যে রুষাকে খোঁচা মেরেই বলল। রুষা এটা স্পষ্ট বুঝতে পেরেছে। মাত্রই রাস্তার ট্রে নিয়ে সকলের সামনেই রাখলো, বড় বড় চোখ করে ইর্তিজার দিকে তাকে কটমট করে বলল, কথাটা কি আমাকে শোনালি? তোর নাম নিয়েছি, চোরের মনে পুলিশ পুলিশ। হ্যাঁ। রুষা খেপে গিয়ে তেড়ে আসে ইর্তিজার দিকে, অরুণ রাঙা হয়ে বলে, আছে প্রিন্স চুলমুল খান, কে তোরে বিয়া করবে? আয়নায় দেখছোস হিরো আলমও তোর থেকে সুন্দর। এই বয়সে হাতির মতো একটা শরীর, আর কয় বছর গেলে তো ডায়নাসরের শরীর হবে। মেয়ে মানুষটা হয় পরীর মতো নরম, সফট, সুন্দর। তোর মতো মনস্টার জঙ্গলি পৃথিবী বিলুপ্ত প্রাণীর মাইয়া কে দিবেও? ইর্তিজা শান্ত হয়ে রুষার তেজ দেখছে। রুষাকে আরো রাগাতে ইচ্ছে হলো ওর, তাই মুখে চাপা হাসি রেখে বলে, ইয়া আল্লাহ, তুই কি কোনোভাবে নিজেকে নিজের জাতিকে পরি বুঝালি? রুকাইয়া আপা, তোমার ক্যান্ডি ক্যামেরার সেলফি অপশন ওপেন করে ওকে দেখাও। তোমাদের রুখসার পেতনিকে ওখানে পরির মতো লাগে নাকি? রুষা সোফা থেকে কুশন উঠে ছুঁড়ে মারলো ইর্তিজার দিকে। জায়েদ অট্ট হাসিতে ফেটে পড়ল। তখনই একটা ধমক শোনা গেল কানে। পাশ থেকে পুরুষালী ধমক শুনে ড্রয়িং রুমের হাসি থেমে গেল। ইর্তিজা খেয়াল করলো গম্ভীর হয়ে জায়েদের পাশে বসে আছে একটা ছেলে। রুষাকে ছেলেটা বলল, রুষা, সো চাইল্ডিশ বিহেভিয়ার। এখন কি তুমি ছোট? মারামারি করছো কেন? রুষা লজ্জা পেয়ে চুপসে গেল। জায়েদ পরিস্থিতি সামলাতেই বলল, রায়ান, আস্তে, এত বড় মেয়েকে এভাবে ধমকানো উচিত না, বাসায় গেস্ট। সরি জায়েদ ভাই, এটা তো ওর কমন সেন্স থাকা উচিত। এভাবে মারামারি করে ঢলে পড়ার তো মানে হয় না। রুষা বেজার মুখে সরি বলে সামনে থেকে চলে গেল। রুকাইয়া এটা ওটা বলে পরিস্থিতি সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। ইর্তিজা মাথা নত করে বসে আছে। বুঝে গেল এই সেই রায়ান যে রুষার হবু স্বামী। ইর্তিজা উঠে সোজা রুষাদের ড্রয়িং রুমের বারান্দায় গিয়ে দাঁড়ালো। 10 মিনিট পর পাশে অন্য কারো অস্তিত্ব পেল না। তাকে বুঝতে পারলো কে। শান্ত কণ্ঠে বলল, আমি হয়তো রক্তের সম্পর্কে কিছু হই না, খুব কাছের কোনো মানুষের তালিকায়ও হয়তো পড়ি না, কিন্তু বন্ধুত্বের 10টা বছর শাসন করেছি, যত্ন করেছি। অথচ আজ আমার চোখের সামনে কেউ আমার আদরের রুকসাকে ধমক দিল, সেটা আমি সহ্য করলাম শুধুমাত্র অধিকার নেই বলে। রুষা ক্ষীণ হাসলো। এক জীবনে
সব অধিকার পেতে নেই, বন্ধু ছিলে আছিস। ওখানে স্টপ হয়ে যা, কারণ তোর মুখে থাকবো কথাটা বোধ হয় আর স্থায়িত্ব হবে না। হবু স্বামীর ধমকে বোঝা গিয়েছে ইর্তিজার অস্তিত্ব তোর জীবনে আর থাকবে না। একটা সময় ভুলে যাবি 4 অক্ষরের নামের কোনো মানব তোর জীবনে বন্ধু ট্যাগ নিয়ে কয়েকটা বছরের জন্য এসেছিল। বাট ট্রাস্ট মি রুকসার, দ্যাট ওয়াজ দ্য গোল্ডেন মোমেন্ট টু মি অ্যাট অল টাইম। বিয়ের দিন আসবো, গেলাম। মাথা নাড়ি বলল। হঠাৎ থমকে ইর্তিজা বারান্দা থেকে দাঁড়িয়ে দেখতে পেল রায়হান চলে যাচ্ছে। রুষাকে বলল, এতক্ষণে বুঝেছি কেন ওখানে আপনি। আপনার হবু বরকে বিদায় দিয়ে আমাকে দেখতে এসেছেন বুঝি। রুষা নিশ্চয় ইর্তিজা চলে যেতে চাইলে পেছন থেকে টেনে ধরল ইর্তিজার শার্ট। 2 কদম পিছিয়ে ইর্তিজা আঙুল তুলে বলল, খবরদার রুকসার। আগে যখন তখন আগারে নিতাম 2 হাতে, তখন কোনো অনুভূতি ছিল না। ভার্সিটিতে উঠবি, বাচ্চামি করে নিজেকে দুর্বল করবি না। বি ম্যাচিওর। না আমি ছোট আছি আর না তুই অবুঝ। প্রাপ্তবয়স্ক মেয়ে একটা প্রাপ্তবয়স্ক ছেলেকে করা অনুচিত। এছাড়া বিয়ে তোর 2 দিন পর। রাতে খেয়ে যা, চলে যাচ্ছিলি তাই শার্ট ধরে বাধা দিলাম। ও আবার খিদে নেই, থ্যাঙ্কস, আরেকদিন। বেরিয়ে গেল ইর্তিজা। দুজনেই জানে আগের ইমোশনকে প্রায়োরিটি দিয়ে কোনো লাভ নেই, কষ্ট বরং বাড়বে। কাঁদো কাঁদো ভাব নিয়ে রুষা নিজের রুমেই চলে গেল। ইর্তিজা বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল। রুষার হবু স্বামী এসেছে শুনে রাব্বিরা কেউ আসেনি। রাস্তায় রাব্বির সাথে দেখা রুষার বাসার নিচে অপেক্ষা করছিল। রাব্বি ইর্তিজাকে মলিন মুখে দেখে প্রশ্ন ছিল, দেখা হলো বুঝি রুষার হবু বরের সাথে? ইর্তিজা ওপর নিচ মাথা ঝাঁকালো। রাব্বি দীর্ঘশ্বাস ফেলে বলল, কেমন লোকটা? ইর্তিজা রাব্বির দিকে এক পলক চেয়ে বলল, জানি না, এই প্রথম আমার নিজেকে খুব অসহায় লেগেছে। আমার সাথে দুষ্টুমি করেছে বলে কেউ রুকসারকে ধমক দিল ভরা মেহমানের সামনে। ভাবতে পারিস আমার রুকসার আমার সাথে মজা করবে, দুষ্টুমি করবে, তার জন্য বকা খাবে, তাও অন্য একটা ছেলে থেকে। আমি ভাবতেই পারছি না। 2 বন্ধুই নীরব। রাব্বি হঠাৎ করে বলল, দোস্ত, বয়সটা আমাদের আরেকটু বেশি হলেও পারতো, তোকে বিয়ে দিয়ে দিতাম রুষার সাথে। ইর্তিজা রেগে গিয়ে রাব্বিকে থমকে বলল, বন্ধুত্বের মধ্যে বিয়ে টানছিস কেন? বিয়ে আসছে কোথা থেকে? সামিরা বা কাইফাকে বকলেও আমার সেম রিয়াকশন হতো। এই বয়সে ওদের কেন বিয়ে দিতে হবে? পরিবারগুলো মেয়েদের বোঝা ভাবে কেন? না খাওয়াতে পারলে বলুক, আমি খাওয়াবো। তুই কেন খাওয়াবি? নিজে খাস বাপের গাড়ে, সে নাকি খাওয়াবে আরেকজনকে। পরের মেয়েকে তুই কেন খাওয়াবি? ও তোর কি লাগে? এই কথাটায় ইর্তিজা রাগ করার কথা ছিল। প্রচন্ড তেজে এক ঘা লাগিয়েও দিতে পারত, কিন্তু একেবারেই নিস্তব্ধ হয়ে পিচ ঢালা পথের সাদা সরল রেখার দিকে তাকিয়ে দৃষ্টি স্থির রেখে দিকিনের মতোই হাঁটছে। নিজেই ভাবছে কি বলে ফেললো ও, খাওয়াবে? জ্ঞান তো ভাবলেই দেখা যাবে সত্যি তো ও কেন খাওয়াবে। পাড়ার টং দোকানের সামনে দাঁড়িয়ে রহমত চাচাকে 2 কাপ চা দিতে বলল। ফেসবুক স্ক্রল করতে করতে রাব্বি চেঁচিয়ে উঠল, ইর্তি, কালকে ইউনিটের রেজাল্ট দিবে ঢাকা ভার্সিটির। তো এইভাবে চেঁচানোর কি আছে? দিতেই পারে রেজাল্ট। রাব্বিকে চুপচাপ দেখে রাব্বির দিকে তাকাতেই দেখে রাব্বি আচমকা মুখে 2 হাত দিয়ে নিশ্চয়। এখন ঘড়িতে বিকেল 6:30। আসরের নামাজ পড়েই রুষাদের বাসায় গিয়েছিল। চারিদিকে মাগরিবের আজানের ধ্বনি হচ্ছে। রাব্বি হাতে চাটা শেষ করে ইর্তিজাকে এক টানে দাঁড় করিয়ে দিল। ইর্তিজা রাব্বির আচরণে বিরক্ত, হাত ছেড়ে বলল, কি শুরু করলি? মসজিদে চল, সালাত আদায় কর, সাথে 2 রাকাত শুকরানা নফল আদায় করবে, বাকি কথা পরে। কি হয়েছে রাব্বি? রাব্বি কোনো কথা না বলে হাত টেনে যাচ্ছে। মসজিদের সামনে এসে থামল। ইর্তিজা কেন যেন বুঝতে চেষ্টা করছে রাব্বিকে। অজু করলো 2 জন, সালাত আদায় করে নিল 2 জন। ইর্তিজা সত্যি 2 রাকাত নফল পড়ল। হয়তো রাব্বি বলাতে পড়েছে, অথবা মনকে প্রশান্ত করতে পড়েছে। মনের উপর ধকল যাচ্ছে। ইর্তিজাকে নিয়ে রাব্বি পুনরায় রুষাদের বাসার নিচেই আসলো। রুষাদের বাসার গেটের নিচে ইতিমধ্যে সাইফ, সামিরা এবং কাইফও চলে এসেছে। ইর্তিজা রেগে গিয়ে জানতে চাইলো এখানে আসার কারণ। রাব্বি
চুপচাপ থেকে পুনরায় টেনে নিয়ে গেল। কলিং বেল টিপতেই রুকাইয়া দরজা খুলে দিল। ডাইনিংয়ে বসে সবাই তখন সন্ধ্যাকালীন নাস্তা করছিল। ওদের দেখে সকলে ঘুরে তাকালো। কিছুটা বিস্মিত হলো, এক জোট হয়ে কেন এসেছে। জায়েদ হাসি মুখে জানলো খেতে বসার কথা। তখনই রাব্বি উচ্ছ্বাস নিয়ে বলল, রুষা রে, আমাদের ইতি ঢাকা মেডিকেলে চান্স পেয়ে গিয়েছে, আধা ঘন্টা আগে রেজাল্ট দিয়েছে। আচমকা রুষার মুখে হাত। ইর্তিজা রাব্বির দিকে তাকিয়ে থাকা। রুষার বাবা তাওহিদ সাহেব উঠে এসে ইর্তিজাকে জড়িয়ে ধরলেন। এরই মধ্যে রুকাইয়া চিৎকার দিয়ে বলে, আব্বু, রুষা সরোয়ার্দি মেডিকেলে চান্স পেয়েছে। সবাই খুশি আজ। বন্ধুরা আজ আনন্দে মেতে উঠেছে। রুষার ফুপু সেই মুহূর্তে বলে উঠল, তৌহিদ, রুষাকে কি রাজশাহী ট্রান্সফার করা যাবে না? বিয়ের পর ও এখানে থেকে কি করবে? এদের পারিবারিক কথার মধ্যে না থাকাই ভালো। সকলের সাথে মিনিট 5 কথা বলে ইর্তিজা বেরিয়ে গেল। রুষা ভাবছে ফুপু কথা রাখেনি। সে চেয়েছিল বিয়ের পর বাবার কাছে থাকতে, অথচ ফুপু চায় রাজশাহীতে ট্রান্সফার করতে। সে কি রুষাকে নিয়ে ইনসিকিউরিটিতে ভুগছে? হায় মানুষ মানুষ এমন মুখোশধারী হয় কেন? ইর্তিজা সহ বন্ধুরা যে যার মতো চলে গেল, রেখে গেল বিষাদে ভরা রুষাকে। সপ্তাহে 4টা দিন পেরিয়ে আজ বুধবার। গতকাল সারা রাত ইর্তিজা ঘুমায়নি। বিছানায় গড়িয়ে বারান্দায় রুম করে রাতটা কোনো রকমে পার করেছে। সালাত আদায় করে সৃষ্টিকর্তাকে জানিয়েছে একটা মিরাক্কেল হোক। এভাবে 7টা দিন পেরিয়ে গেল। সন্ধ্যায় ইর্তিজার বাসায় রাব্বি এবং সাইফ আসলো। তিনজনই একসাথে রুষার বাসার জন্য রওনা দিল। ইর্তিজাকে সবসময় কালো পাঞ্জাবি পরতেই দেখা গিয়েছে, আজ হঠাৎ সাদা পাঞ্জাবি পরতে দেখতে পুরোপুরি অন্যরকম লাগছে। মনের রাজ্যের বিষাদ। আজকের পর আর একান্তভাবে রুকসার ডাকার অধিকার পাবে না। কেন মেয়েটাকে এতটা কাছের করেছিল? কেন নিজের অভ্যাস বানিয়েছিল? কেন চাইলো অনেক চাপ অপূরণীয়? আবার এবার বুঝি ভেঙেই যাবে বন্ধুত্ব। রুষাদের গেটের কাছে এসে দেখতে পেল অন্তরকে। অন্তরকে দেখে ইর্তিজা মুখ ফিরিয়ে গেট দিয়ে প্রবেশ করলো। কোনোভাবেই চায় নাই অসভ্য ছেলেটার মুখোমুখি হতে। একসাথে সকলে রুষাদের ড্রয়িং রুমে বসে আছে। মুরব্বীদের ড্রয়িং রুমেই দেখা যাচ্ছে। সোফায় বসে আছে রাইয়ান একটা সাদামাটা আকাশি পাঞ্জাবিতে। ইর্তিজাদের দেখে খুব একটা খুশি হয়নি দেখেই বোঝা যাচ্ছে। ড্রয়িং রুমে একটা কর্নারের সোফায় গিয়ে ইর্তিজা বসলো। কিছুক্ষণ পর তাওহিদ সাহেব সকলের সাথে ইর্তিজার পরিচয় করে দিচ্ছে। রুষার বেস্ট ফ্রেন্ড ডিএমসিতে চান্স পেয়েছে। না পারতে হেসে একটা কথা বলেছে। আজ দূর থেকে ইর্তিজাকে দেখে এগিয়েও আসলো। খুব সাধারণ কুশল বিনিময় করলো সুমাইয়া। ইর্তিজা টুকটাক হু হা করেছে। এরই মাঝে সুমাইয়া নিজের ফোন এগিয়ে দিল ইর্তিজার দিকে। ইর্তিজা তাকিয়ে দেখলো গোলাপি বেনারসি শাড়িতে টুকটুকে একটা পুতুল বউ সেজেছে রুকসার। সামনে দাঁড়িয়ে ছিল রাব্বি, অন্তর এবং সাইফ। নিজের উষ্ঠ নিজেই কামড়ে নিজেকে সহজ করলো ইর্তিজা। সুমাইয়া হেসে বলল, রুষাকে পুরো বউ লাগছে তাই না? রাইহান ভাইয়ার সাথে মানাবে। জানো রুষা, রাইহান ভাইয়াকে অনেক ভয় পায়। কিভাবে সংসার করবে? তবে শুনেছি ভাইয়া নাকি অনেক রোমান্টিক। বলেই হেসে উঠল সুমাইয়া। সুমাইয়া ডাক পড়ায় ও চলে গেল। ইর্তিজা স্বাভাবিক হতে চেষ্টা করে পাচ্ছে না। আর কিছুক্ষণ মাত্র কিছুক্ষণ, এরপর কি শেষ হয়ে যাবে না ভাবতে পারছে না তো। চোখের সামনে কি করে দেখবে? কেন এসেছে আজ এখানে? কোনো একটা বড় ধরনের কাজে কেন আটকে গেল না? দূর থেকে দাঁড়িয়ে ইর্তিজা লক্ষ্য করলো কাজী সাহেব বিয়ে পড়াচ্ছে রাইয়ানকে। পড়ানো শেষ, উঠে এগিয়ে যাচ্ছে রুকসার রুমের দিকে সকলে। ইর্তিজা আচমকা উদ্ভূত একটা কাজ করতে যাচ্ছিল। উঠে সামনে দৌড়াতে পা গেল, মুখে উচ্চারণ করলো, না আমি যেতে দিব না রুকসারের রুমে। ওদের আমার রুকসারকে নিয়ে যাবে। পেছন দিক থেকে রাব্বি, সাইফ এবং অন্তর আগলে ধরলো, মুখ চেপে ধরলো যেন অন্য কেউ শুনতে না পায়। জড়িয়ে ধরলো অন্তর, বুকে আগলে বন্ধুরা বুঝাচ্ছে। অন্তর মাথা চেপে ধরে রেখেছে। ইর্তিজা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। অন্তর সেও অশ্রু মুছে বলল, ভালোবাসতাম আমি রুশিকে, জানতাম পাবো না। আমি অবুঝ ছিলাম, দূরে সরে গেলাম। তুই কেন ওকে আগলে রাখলি না? তোর হলে তো
শান্তি পেতাম। এখন নিজেকে সামলা, সিনক্রেট করিস না দোস্ত, রুশির বদনাম হয়ে যাবে। ইর্তিজার ফোনে মেসেজ আসলো। এই পরিস্থিতিতে কেউ ফোন বের করেনি, কিন্তু ফোনে কল আসলো। শিরি বলেছে রুকসার কল করেছে। ইর্তিজা সহ সকলে চমকে গেল। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে দেখে মিসড কল। মেসেজে লেখা, ভালো থাকিস। 1 ফোঁটা 2 ফোঁটা কয়েক ফোঁটা। ফোনের গ্লাসটা ভিজে গেল। অক্ষি গড়িয়ে পড়া অশ্রুতে মুখে পিড়পিড় করে একটাই কথা বলল, শেষ। আমার রুকসার অন্য কারো হয়ে গেল, কেন আমার হয়ে থাকতে পারলো না? অন্তর হাত ধরে টেনে ওদের নিয়ে বেরিয়ে এলো রুশাদের বাসা থেকে। সিঁড়ি দিয়ে ঝাড়তে ঝাড়তে ইর্তিজাকে নামাচ্ছে। তুই কি বোকা ইর্তি, কে শুনলে কি বলতো? আমাদের অবস্থা দেখে অন্য কিছু বুঝতো, অথচ এখানে রুশির কোনো দোষ নেই। মায়ের নামের সাথে মিল রেখে মেয়ের নাম রেখেছে পরি। একে তো পাগল, মেয়ে পেয়ে আরো পাগল হয়েছে। আগে সায়েমকে সামলাতে কসরত পোহাতে হতো, আর এখন বাপ বেটিতে মিলে নতুন করে জরিকে সায়স্তা করে। সায়েম আর পরি দুষ্টুমি দেখছে জরি। মেয়েটার বয়স 3 মাস হলো, হু হা করতে পারে, অথচ বাপ বেটিতে মিলে রাজের আলোচনা বসায়। মনে হয় যেন মেয়ে কিছু একটা নিয়ে আলোচনা সভায় মুখ্য ভূমিকা পালনে আছে, আর বাপ পরামর্শক। জরি মিষ্টি হাসি দিয়ে খাবার বানাতে ডাইনিংয়ে গেল। ডাইনিংয়ে গিয়ে দেখে ইর্তিজা কপালে হাত দিয়ে সোফায় বসে আছে। কি হলো আবার? এই ছেলে তো সন্ধ্যা সেজে গুজে গেল বান্ধবীর বিয়েতে। ঘড়িতে মাত্র 7:30। এখন বাসায় থাকার তো কথা নয়। জরি কাছে এসে ডাকলো, ইর্তি কখন এলে? শরীর খারাপ? কপাল থেকে হাত সরাতেই জরি দেখতে পেল ইর্তিজা রক্তিম চোখ। নিজেই ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। হাতে পরীর ফিডারটা নিয়ে সোফায় বসে পড়ল। ওর গায়ে হাত দিয়ে দেখে জ্বর। কিছুটা খাবড়ে জিজ্ঞেস করলো, ইর্তি শরীর খারাপ করছে? ইর্তিজা প্রাণহীন হাসি দিয়ে দাঁড়িয়ে পড়ল, মামি আমি ঠিক আছি। উঠে সরাসরি নিজের রুমে চলে গেল। সেদিন রাতে হাড় কাঁপানো জ্বর এলো শরীরে। এই জ্বর নিয়ে ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়েছিল ঘন্টাখানেক। মাইগ্রেনের ব্যথা চওড়া হয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে বেড়ে গায়ে দিল। ওই অবস্থায় রুশার ফোনে কয়েকবার ফোন দিল। প্রতিবারই ফোন অপর পাশ থেকে রেকর্ডেড ভয়েসটা শোনা যাচ্ছে। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নেত্রপল্লব ঝাপটে নিচে নিচে হেসে পিড়পিড় করে বলল, আবেগটাকে আড়াল করার চেষ্টায় আমি কখনো ব্যর্থ হইনি। আমি ইর্তিজা স্যার আজও সফল। ভালো থাকিস, ভালো রাখিস। চোখের সামনে ভেসে উঠল গোলাপি বেনারসি পরিহিত রুকসার। মেয়েটাকে বড্ড বেশি সুন্দর লাগছে। বেস্ট ফ্রেন্ডের মাঝে ভালোবাসার সম্পর্ক ইর্তিজা বা রুষা কেউই কখনো সাপোর্ট করেনি, কিন্তু আবেগের বয়সটা বন্ধু হিসেবে ইর্তিজা রুষাকে চেয়েছিল। কাছে না পেলে ভেঙে পড়ার ভয়টা ছিল সবচেয়ে বেশি। রুকসার হারিয়ে যাবে এত সহজে। যোগাযোগটাও কি বন্ধ করে দিল? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো অতলে। ঘরের দরজা নব ঘুরাতে ঈশা এলো রাতের খাবারের জন্য রাখতে। জরির মুখে নীলা আর ঈশা শুনেছে ইর্তিজার মন খারাপের কথা। হয়তো বান্ধবীর বিয়ে হয়ে গেছে ভেবেই মন খারাপ। ঈশা নিজেও এতক্ষণ কেঁদেছে ভাইয়ের জন্য। দেখেছে ভাইয়ের দুর্বলতা রুষার প্রতি। ভাই আজ খুব কষ্ট পেয়েছে। রুষা রুমে প্রবেশ করে আস্তে আস্তে ভাইকে ডাকলো। সাড়া না পেয়ে জোরে ডাকলো। এরপর রুমে লাইট জ্বালিয়ে দেখলো এলোমেলো হয়ে ভেজা ট্রাউজার পরিহিত ইর্তিজা পড়ে আছে বিছানায়। চিৎকার দিয়ে উঠল ইশরা। অন্য রুমে থেকে বাকিরা বেরিয়ে আসলো। সাইম ছুটে এসে ইর্তিজার গায়ে হাত দিয়ে দেখে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, পুরোপুরি অচেতন। কয়েকবার জ্ঞান ফেরানোর চেষ্টা করেও পারেনি। অবস্থা সিরিয়াস, তাই হাসপাতালের উদ্দেশ্যেই রওনা হলো ইর্তিজাকে নিয়ে। ইর্তিজার অপ্রকাশিত আবেগ চাপা কষ্টগুলো আজ অবচেতন মন, অচেতন শরীর নিয়ে অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে ছুটেই চলেছে হাসপাতালের উদ্দেশ্যে। সাইম চেক করে দেখছিল শরীরের তাপমাত্রা 104 পেরিয়ে গিয়েছে। শরীর কেঁপে কেঁপে উঠছে। নীলা
সাইমের এবং জসিম সাহেবের নীলা, সাইম এবং জসিম সাহেব দোয়া করছে যেন রক্ষা করে সৃষ্টিকর্তা। হাসি খুশি উচ্ছলতা ভরপুর ছেলেটা যেন সুস্থ হয়ে যায়, কিছুনি যেন না উঠে, আবার যেন ফিরে আসে আগের ইর্তিজা। এই যাত্রা যেন ফিরে আসার যাত্রা হয়। নীলার মনে আতঙ্ক, তার একমাত্র ছেলে যদি কিছু হয়ে যায় সে মরে যাবে। মায়ের মনে আকুতি যেন স্রষ্টা শুনে। সাইম ভয় পায়। কতক্ষণ ছিল এই ছেলে পানিতে? ওর যে অ্যাজমার সমস্যা সে কথা পরিবারের অগোচরে রেখেছে ইর্তিজার অনুরোধে। কোনো ক্ষতি হয়ে যাবে না তো আবার? বাড়িতে বসে জরি ভাবছে বিচ্ছেদের কষ্ট কি এতটাই মারাত্মক?